Hello guys, assalamualaikum. Good time to all of you. I hope you're feeling fine. Thank you very much for watching this video. There is a very important topic for everyone. Just now I am going to describe about it. How can submit the universal method of ই-রিটার্ন। যাই হোক, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা ই-রিটার্ন সাবমিট করি, অর্থাৎ আমরা যারা টিন অ্যাকসেপ্ট করেছি তাদের অবশ্যই আমাদের বাধ্যবাধকতামূলকভাবে আমাদের রিটার্ন সাবমিট করতে হবে। আর সেই রিটার্নটা হচ্ছে যে ই-রিটার্ন, অর্থাৎ আমরা যে অনলাইনের মাধ্যমে রিটার্নটা সাবমিট করব সেই অনলাইন ভিত্তিক যে রিটার্নটা সেটার নামই হচ্ছে যে ই-রিটার্ন। এখন এই ই-রিটার্নটা আমরা কোন পদ্ধতিতে সাবমিট করি এবং পূর্বে কোন পদ্ধতি ছিল এবং কয়টা পদ্ধতি ছিল অবশ্যই আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে যে পূর্বে আমাদের সাধারণ পদ্ধতি এবং ইউনিভার্সাল সেলফ অর্থাৎ স্বনির্ধারণ পদ্ধতি ছিল, কিন্তু এই দুইটা পদ্ধতির মধ্যে বর্তমানে শুধু একটি পদ্ধতির মাধ্যমে আমরা রিটার্ন সাবমিট করি, সেটা হচ্ছে স্বনির্ধারণ পদ্ধতি অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট মেথড। এই পদ্ধতিতে আমরা রিটার্নটা সাবমিট করি এবং 2023 অনুসারে আমরা যে রিটার্নটা সাবমিট করি এটা আমরা কত ধারার মাধ্যমে রিটার্ন সাবমিট করি সেটা আমরা আসলে অনেকেই জানি। সেটা হচ্ছে আয়কর 2023 এর 180 ধারা অনুসারে আমরা ই রিটার্ন অর্থাৎ স্বনির্ধারণ পদ্ধতি রিটার্ন সাবমিট করি এবং এই রিটার্নের ক্ষেত্রে আমাদের 5টি সাইট দেখাতে হয়। আয়, ব্যয়, বিনিয়োগ, ব্যয় এবং দায়, সম্পত্তি। এই 5টি তথ্যের ভিত্তিতে আমাদের সেলফ এমপ্লয়মেন্ট পদ্ধতিতে IT10 BB ফর্মটাকে আমরা পূরণ করে থাকি। আয়কর 2023 এর 180 ধারা অনুসারে রিটার্ন সাবমিট করতে আমরা ভুলে যাই, তাহলে আয়কর 2023 এর 170 ধারা অনুসারে রিটার্ন সাবমিটের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। আমরা যদি ভুলেও যাই তাহলে আমরা পরবর্তী রিটার্ন সাবমিট করতে আমরা বাধ্য থাকবো। এবং তাছাড়া যদি আমরা আয়কর 2023 এর 170 ধারা অনুসারে রিটার্ন সাবমিট তাও না করি তাহলে কিন্তু 166 ধারা অনুসারে আইনানুগভাবে রিটার্ন সাবমিটের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। তাহলে 166 ধারা অনুসারে অবশ্যই আমাদের রিটার্ন সাবমিট করতে হবে এবং 166 ধারা অনুসারে আমরা রিটার্ন সাবমিট করার ফলে আমাদের আইনানুগ যে ব্যবস্থাটা সেটা থেকে আমরা রেহাই পাবো।